নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। এবারের মোহনবাগান রত্ন হচ্ছেন টুটু বোস। আগামী বছর এই সম্মান দেয়া হবে অঞ্জন মিত্রকে। 29শে জুলাই মোহনবাগান দিবসে টুটুবাবুর হাতে সম্মান তুলে দেওয়া হবে। দুপুরে মোহনবাগান মাঠে প্রাক্তনদের ম্যাচের পর মূল অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোরে। বাকি অনুষ্ঠান নিয়ে সিদ্ধান্ত হবে 11ই জুলাই কার্যকরী সমিতির সভায়। শনিবারের সভায় সিদ্ধান্ত হয়ে গেল টুটু বোস এবং অঞ্জন মিত্রকে পরপর 2 বছরে মোহনবাগান রত্ন দেওয়ার ব্যাপারে ঘোষণা করলেন সভাপতি দেবাশিস দত্ত। এই সিদ্ধান্তের জন্য কার্যকরী সমিতিকে ধন্যবাদ জানালেন টুটু পুত্র তথা মোহনবাগান সচিব সিঞ্জয় বোস। যে আজকের মিটিংয়ে আমাদের এজেন্ডা ছিল মোহনবাগান দিবস। সেই মোহনবাগান দিবসের যেটা মেন আজকে ডিসিশন হয়েছে যে আমরা একজনের মোহনবাগান রত্নর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি। অন্য কোনো সিদ্ধান্ত আজকে হয়নি। বাকি সিদ্ধান্তগুলো ও জানাবে, মানে অন্য অ্যাওয়ার্ডগুলো আজকে হয়নি, ওগুলো আবার পরে হবে। মোহনবাগান রত্ন আমরা ঠিক করেছি দুজনকে দেওয়ার। এবছর দেওয়া হবে শ্রী স্বপন সাধন বোস, টুটু বোসকে। প্রপোজাল আমার ছিল, এক্সিকিউটিভ কমিটি সেটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে টুটুদাকে দেওয়ার জন্যে, এবং পরের বছর অঞ্জনদাকে দেওয়া হবে। তো সেই জন্যে এই প্রপোজাল দেওয়া হয়েছিল, সবাই মেনে নিয়েছেন। এবছর আমরা টুটুবাবুকে মোহনবাগান রত্ন প্রদান করব। মিটিং করব, সেখানে ডিসিশন হবে অ্যাবাউট বাকি অনেকগুলো অ্যাওয়ার্ড আছে, সেগুলো কাকে কাকে দেওয়া হবে। আমাদের এবছর মোহনবাগান ডেটা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের এখানে দুপুরবেলা যেমন খেলা হয়, এখানে খেলা হবে প্রাক্তন প্লেয়ারদের। তারপরে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রামটা হবে। প্রোগ্রামের বাকি ডিটেলস এখনও ওয়ার্কআউট করা হয়নি, সেটা আগামী দিনে সবাইকে জানানো হবে। আমরা বাকি যে ট্রফিগুলো যেগুলো দেওয়া হয়, ওই বেস্ট প্লেয়ার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এগুলো আমরা সব 11ই জুলাই একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং করব, সেদিন আমরা ডিসিশন নেব। আজকে সেগুলো নিয়ে আলোচনা হবে। খুব খুশি আজকে যে লোকটা এতদিন ধরে মোহনবাগানের সাথে প্রেসিডেন্ট হিসেবে, মোহনবাগান রত্ন তার কাছে একটা আলটিমেট সম্মান, সেটা আমি ডেফিনেটলি আমি খুবই খুশি। এবং আমি এন্টায়ার এক্সিকিউটিভ কমিটিকে ধন্যবাদ জানাতে চাই যে তারা মানে তাকে বেছে নিয়েছে আজকে। এটা তো ডেফিনেটলি যে আজকে তার প্রেসিডেন্টশিপ থেকে যখন তিনি ছেড়ে দিয়েছেন, ইট ইজ দ্য এন্ড অফ অ্যান এরা। অলমোস্ট 1989 থেকে আজ অবধি যেখানে ছিলেন, সো ইট ইজ অলমোস্ট অ্যান এন্ড অফ অ্যান এরা। সো তাকে যখন সম্বর্ধনা বা এই সম্মানটা দিতে চেয়েছে মোহনবাগান ক্লাব, আমার মনে হয় এটা ডেফিনেটলি একটা বড় ঘটনা। দীর্ঘদিন জড়িয়ে আছেন মোহনবাগান ক্লাবের সঙ্গে। বহু সুখ দুঃখের সাথী প্রাক্তন প্রেসিডেন্ট টুটু বোস। রত্ন পাওয়ার খবরে আপ্লুত টুটুবাবু জানিয়েছেন আবেগঘন প্রতিক্রিয়া। তিনি বলেছেন, আমাকে মোহনবাগান রত্ন দেওয়ার জন্য কার্যকরী সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। 1991 সাল থেকে সাধ্যমতো মাতৃসম মোহনবাগানের সেবা করে এসেছি। সবার জন্য অকুণ্ঠ ভালোবাসা। পুনর্জন্ম বলে যদি কিছু থাকে, তাহলে সেই জন্মেও মোহনবাগানের সেবা করতে চাই। আইএসএল নিয়ে অচলাবস্থা কাটাতে ফেডারেশনকে প্রস্তাব দিল এফএসডিএল। দুপক্ষের চুক্তি হতে পারে, কিন্তু দুটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে এফএসডিএল। বলা হয়েছে 10 বছর আইএসএল এ অবনমনের নিয়ম আনা যাবে না, এবং শুধু আই লিগ চ্যাম্পিয়ন হলেই আইএসএল এ উন্নীত করা যাবে না। খুব ভালোভাবে লাইসেন্সিং ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এবং অন্তত 5 বছরের আর্থিক ব্যাকআপ থাকা দরকার। কিন্তু এই শর্ত কতটা যুক্তিযুক্ত, কি বলছেন আমাদের দুই প্রধানের কর্তারা? দাদা, রেলিগেশন থাকা উচিত, রেলিগেশনটা খুব প্রয়োজন, নতুবা সেই প্লেয়ারদেরও সেই মোটিভেশন আসে না, ক্লাবগুলোর সেই মোটিভেশন আসে না। রেলিগেশনটা একটা নিজেদের অস্তিত্ব লড়াইয়ের যুদ্ধ। সেই অস্তিত্ব লড়াইয়ের যুদ্ধটাই যদি না থাকে তাহলে তো প্রবলেম। যেমন চ্যাম্পিয়নশিপটা একটা অস্তিত্ব লড়াইয়ের যুদ্ধ, সিমিলার রেলিগেশন ফাইট করাটা একটা যুদ্ধ। রেলিগেশন যাতে না হয় সেই সেফ করে রাখা নিজেদেরকে, এটা দরকার হয়। এবার পরিস্থিতির উপর নজর রাখতে হবে কি হয়।
না না, এটাও তো ঠিক। যদি ফুটবল খেলতে হয় তার নিজস্ব স্ট্রেংথ কি আছে, আর্থিক স্ট্রেংথ, ইনফ্রাস্ট্রাকচার স্ট্রেংথ, এটা তো দরকারই হয়। তুমি ইনফ্রাস্ট্রাকচারটা করো, ইনফ্রাস্ট্রাকচারটার সাথে থাকলেই তো ফুটবল ডেভেলপ করা যায়। মাঠই নেই, ড্রেসিং রুম নেই, কাস্টিং নেই, তা কি করে তুমি করবে? এটা এটা আমি সহমত পোষণ করি যে ইনফ্রাস্ট্রাকচারের খুব প্রয়োজন আছে, এবং তার লেগেসি অন্তত 5 বছর চেয়েছে যারা, এটাও সঠিক আছে যে এখান থেকে তাহলে বুঝতে পারবে যে ফুটবল পরিচালনা করতে কি লাগে এবং কোনটা স্টিক করতে হবে। ফিনান্সিয়াল, যেমন আমরা 100 বছর ধরে কেউ কোনো ফিনান্সিয়াল স্ট্রাকচার কথা ভাবিনি, ইমোশন থেকে চলেছি। এখন থেকে যদি এই ক্লাবগুলো ফিনান্সিয়াল স্ট্রাকচারটা ভাবে, এই ওদের 50 বছর 100 বছরে এসে ওরাও ফিনান্সিয়াল স্ট্রাকচারটা অনেক মজবুত করতে পারবে। ইটস এ গুড থিং। মানে আইএসএল যেটা নাম্বার 1 টুর্নামেন্ট বলছে দেশের, সেইখানে ওঠানামা যে করবে না বলছে। প্রথমত তাই জন্য ওখানে বেশ কিছু ফুটবলের স্ট্যান্ডার্ডও পড়ে যাচ্ছে। আপনি যদি দেখেন অনেক টিমের পারফরমেন্স কমে যাচ্ছে। তো আর একটা লিগে ওঠানামা নেই, আমার মনে হয় সারা বিশ্বে এটা অনলি এই লিগ যেখানে একটা ওঠানামা নেই। এবং এই একটা এমনিতেও একটা বিরল টুর্নামেন্ট, কারণ একটা টুর্নামেন্ট লিগের চ্যাম্পিয়ন হওয়ার পরে আবার সেমিফাইনাল ফাইনাল খেলে যেখানে চ্যাম্পিয়ন, সেটা তো একটা নতুনত্ব আছেই। কিন্তু এই নতুনত্বটা মেনে নেওয়া যাচ্ছে না যে একটা এতে আগামী 10 বছর প্রথম দিকে অবনবল ছিল না, ঠিক আছে, যে অনেকে ইনভেস্টমেন্ট করেছে, সেখানে কর্পোরেটরা টিম নিয়ে খেলছে একটা, কিন্তু 10 বছর আইএসএল হয়ে গেছে, আরো 10 বছর, তাহলে এটা কিসের ভয়? মানে তুমি তো যদি এত ভালো টিম করে খেলো, তাহলে তো তোমার ভয় করার কথা নয় অবনবনে। তো এখানে এইভাবে একটা লিগ কতদিন টানবে চলবে ভগবান জানে। এবং এআইএফএফ এই ধরনের জিনিসকে সমর্থন করে আমার মনে হয় দেশের ফুটবলটাকে আরো ক্ষতি করছে। এআইএফএফ এরও একটা বক্তব্য থাকা উচিত যে এআইএফএফ পেরেন্ট বডি, তার বেসিক কর্তব্য হওয়া উচিত ফুটবলটার উন্নতি করা। তারা এফএসডিএল এর সাথে ডেফিনেটলি হাত বাঁধবে, ডেফিনেটলি তারা কাজ করবে, কিন্তু এই নয় যে তাদের বক্তব্যই থাকবে না। মোহনবাগানে ফিরতে চলেছেন কিয়ান নাসিরি, কথাবার্তা চূড়ান্ত, বাকি আছে শুধু কাগজপত্র তৈরি করার কাজ। 2-1 দিনের মধ্যেই সেটা হয়ে যাবে। ম্যাচ টাইম বেশি পাওয়ার জন্য মোহনবাগান ছেড়ে চেন্নাইতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেও ম্যাচ টাইম বেশি না পাওয়ায় আগেই মোহনবাগানে ফিরতে চেয়েছিলেন। তাঁর এজেন্ট সবুজ মেরুন ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে, এর মধ্যেই মোহনবাগান ছেড়েছেন আসিক করুনিয়ান। তাই তাঁর জায়গায় ব্যাকআপ হিসেবে কিয়ানকে নেয়ার ভাবনা কাজ করে। শেষ পর্যন্ত কথাবার্তা চূড়ান্ত হয়ে গেল, আবার সবুজ মেরুন জার্সি পড়তে চলেছেন জামশেদ পুত্র। 2 প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া ও কল্যাণ চৌবে, একজন ফেডারেশন সভাপতি, অন্যজন প্রেসিডেন্টের কাজ ও ভূমিকার তীব্র সমালোচক, কিন্তু সম্প্রতি সেটা সংঘাতের চেহারা নিয়েছে। দুজনেই সাংবাদিক সম্মেলন করেছেন। শুক্রবার তো মেহতাব নবীদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বাইচুং। দুজনেই পারস্পরিক ক্ষোভ উগরে দিচ্ছেন, আর এই পরিস্থিতিটাই মেনে নিতে পারছেন না তাদের সতীর্থরা। এটা যেমন ফুটবলের পক্ষে ক্ষতিকর, তেমনি প্রাক্তন ফুটবলারদের ভাবমূর্তির পক্ষেও ক্ষতিকর। তাই প্রকাশ্যে এমন পারস্পরিক লড়াইয়ে খুবই অস্বস্তিতে বাইচুং কল্যাণের সতীর্থরা। এইবার ওখানে গিয়ে যে বক্তব্য শুনলাম, এবার যেগুলো ঘটছে সেইগুলো বাচুমভাই বলেছে। এবার এতটা পার্সোনাল আমি কোনোদিন দেখিনি বাচুমভাইকে যেতে, যে কোনোদিন দেশের জার্সি করে কোনোদিন খেলেনি বা এই হ্যান ত্যান এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলেছে, ঠিক আছে। তো এইগুলো আমি কোনোদিন দেখিনি। মেবি সেই জায়গায় আঘাত লেগেছে बाइचुंग भुटिया ताई जन ने बोले थे हो जाएगा ना, दोनों पुराना प्लेयर लोग है, इंडिया खेला हुआ है, इंडिया का टॉप प्लेयर था। सब इंडियन फुटबॉल के लिए अच्छा नहीं है, बाहर से कोई सुनेगा तो पब्लिक सुनेगा ना, ये सब इंडियन ऐसा फुटबॉल में ऐसा चलता है। तो सब में तो होता है, क्रिकेट में भी होता है, सब स्पोर्ट्स में तो होता है, लेकिन अच्छा नहीं है सब।
सब मिलके करना पड़ेगा, क्या क्या करना है क्या इंडियन फुटबॉल ऊपर जाने के लिए। ये पॉलिटिक्स अंदर नहीं घुसने का। एग्जैक्टली वही मेरा ओपिनियन यही है, सब लोग मिलके करने का और पॉलिटिक्स के अंदर नहीं जाने का। स्पोर्ट्स, कोई भी स्पोर्ट्स, एग्जैक्टली ये है ना, अपना देश तो बढ़ेगा ना, ऊपर जाएंगे। আশুতোষ মেহতাকে প্রস্তাব দিল ইস্ট বেঙ্গল 2 বছরের জন্য। গত বছর জামশেদপুর এফসির হয়ে খেলেন তিনি খালিদ জামিলের তত্ত্বাবধানে। 2 বছরের ডোপ টেস্টের নির্বাসন কাটিয়ে গত বছরও তাকে চেয়েছিল ইস্ট বেঙ্গল, কিন্তু তিনি তার পুরনো গুরু খালিদের কাছেই খেলার মনস্থির করেন, সেই মতো খেলেনও। এবারও তাকে পাওয়ার জন্য আসরে নেমেছে লাল হলুদ, কারণ সাইড ব্যাক সমস্যা রয়েছে ইস্ট বেঙ্গলের। ডান দিকে রাকিব ছাড়া তেমন কোনো সাইড ব্যাক নেই, সেই কারণেই মোহনবাগানের হয়ে আই লিগ জয়ী সাইড ব্যাককে প্রস্তাব দেয় ইস্ট বেঙ্গল। ব্রাইট এনোভাকারে যাচ্ছেন ডায়মন্ড হারবার এফসিতে, কিন্তু প্রশ্ন হলো ডায়মন্ড হারবার যাকে নিতে পারে তাকে ইস্ট বেঙ্গলের কেন নেওয়া সম্ভব হলো না। ব্রাইট পরীক্ষিত বিদেশি, লাল হলুদ জার্সিতে 5 জনকে কাটিয়ে তার সেই গোল আইএসএল এর ইতিহাসে অন্যতম সেরা। কর্মকর্তা থেকে সমর্থকরা সবাই ব্রাইটকে পাওয়ার জন্য মুখিয়েছিলেন। আসলে যা খবর, কোচ চাননি বলেই ব্রাইটকে নেওয়া হলো না। কিন্তু প্রশ্ন হলো, ব্রাইটের মতো একজন ফুটবলারকে হাতছাড়া করাটা কি ঠিক হলো? কি বলছেন লাল হলুদের প্রাক্তনীরা? বেঙ্গল ছাপিয়েছিল কিনা, কোচ বলেছিল কিনা আমি কিন্তু জানি না। যখনই নাম উঠেছে তখন সবাই বলছে রুমার্স। কোচের সিস্টেমে যদি না আসে তাহলে কোচ হলে অনেক আগেই ওর নাম প্রস্তাব রাখতো ম্যানেজমেন্টের কাছে। তো এটা ম্যানেজমেন্ট মিনস এখন ফুটবল ডাইরেক্টরকে সিন্টো নিশ্চয়ই এ জমা দেয়নি, লিস্ট জমা দেয়নি কোচেরকে, বা কোচ সিন্টোকে দেয়নি, দুজনের মধ্যে একজন। কারণ ক্লাব তো এবার খুব একটা ইনভলভমেন্ট নয়। ইস্ট বেঙ্গলের নজরে 32 বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার ইউসুফ ওটোবানজো আর্মেনিয়ার এফসি পিউনিকে খেলেন। নাইজেরিয়ার অনূর্ধ্ব-17 দলেও খেলেছেন। কোচ অস্কার বুজনের পছন্দ হয়েছে, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। আরও কয়েকজনকে দেখবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। এখন সবে তালিকাভুক্ত করা হয়েছে। বাজার মূল্য খুব একটা বেশি নয় ইউসুফের, কিন্তু গোলের সামনে কার্যকরী। এখন দেখার ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া ইউসুফ ইয়াকুবুর নামের সঙ্গে মিল থাকা এই আফ্রিকান গোলগেটার ইউসুফ ওটোমানজোকে ইস্ট বেঙ্গল শেষ পর্যন্ত নেয় কিনা। পাঞ্জাব এফসির অভিষেক সিংকে নিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং এফসি গোয়ার মধ্যে দড়ি টানাটানির খেলায় আপাতত ছেদ পড়েছে। 3 ক্লাবই অভিষেককে নেয়ার ব্যাপারে ধীরে চলো নীতি বজায় রাখার চেষ্টা করছে, কারণ 2025-26 আইএসএল অনুষ্ঠিত হওয়া নিয়ে এই মুহূর্তে তৈরি হয়েছে জটিলতা। জুলাই মাসে সুপ্রিম কোর্ট হয়তো জানাবে এআইএফএফ এমআরএ চুক্তির পুনর্নবীকরণ করার জন্য এফএসডিএল এর সঙ্গে বৈঠক করতে পারবে কিনা। তারপর এফএসডিএল আসন্ন মরশুমের জন্য আইএসএল এর সূচি তৈরি করতে পারবে। পাঞ্জাব এফসি অভিষেক সিং এর জন্য ট্রান্সফার ফি 2 কোটি থেকে বাড়িয়ে 2.5 কোটি টাকা করে দিয়েছে। সম্ভবত এ মরশুমে গোকুলম এফসিতে যোগ দিতে চলেছেন হায়দ্রাবাদ এফসির হয়ে গত মরশুমে আইএসএল খেলা ডিফেন্ডার সাহেল জোশী। মাত্র 5টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি, তাই গোকুলম এফসিতে নিয়মিত খেলার লক্ষ্যেই তাঁর যোগ দেওয়ার সিদ্ধান্ত। ফিফা ক্লাব বিশ্বকাপে শুক্রবার বোকা জুনিয়র্সকে 2-1 গোলে হারালো বায়ার্ন মিউনিখ। 84 মিনিট পর্যন্ত ম্যাচ 1-1 ড্র ছিল। জয়সূচক গোলটি 84 মিনিটে করেন মিকাইল ওলিসে। গোলের পাস ছিল হ্যারি কেনের। টুর্নামেন্টের নকআউটে যাওয়া নিশ্চিত করল বায়ার্ন। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে অঘটন ঘটালো ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো এফসি। শুক্রবার গ্রুপ ডির ম্যাচে চেলসিকে তারা 3-1 গোলে হারালো। দ্বিতীয়ার্ধে ফ্ল্যামেঙ্গোর হয়ে গোলগুলো করেন ব্রুনো হেনরিক্স, ড্যানিলো এবং ওয়ালেস ইয়াং। প্রথমার্ধে পেদ্রোর গোলে এগিয়ে ছিল চেলসি। জার্মান ফুটবলের তরুণ প্রজন্মের সেন্সেশন ফ্লোরিয়ান উইৎজকে বায়ার লিভারকুসেন থেকে নিয়ে নিল লিভারপুল। ইংল্যান্ডের সংবাদ মাধ্যম জানাচ্ছে 156 মিলিয়ন মার্কিন ডলার মানে 1350 কোটি 69,49,000 টাকা ট্রান্সফার ফি দিয়ে লিভারপুল 22 বছরের এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিল। ইপিএল এর সাম্প্রতিক ইতিহাসে এত টাকা ট্রান্সফার ফির বিনিময়ে কোনো বিদেশি ফুটবলারকে নেওয়া হয়নি। 2020 সালে বেলজিয়াম থেকে নেদারল্যান্ডসে 1 টনের বেশি কোকেন চোরাচালানে সরাসরি যুক্ত থাকার অভিযোগে আয়াক্সের উইঙ্গার কুইন্সি প্রোমেসকে এই মাসের শুরুতেই গ্রেপ্তার করে দুবাই পুলিশ। এমনকি জাতীয় দলের হয়ে 50টি ম্যাচও খেলেছেন এই ডাচ ফুটবলার। অবশেষে ডাচ বিচার বিভাগের বিমানে তাকে দেশে ফেরানো হলো। যদিও তার বিরুদ্ধে ওটা সব অভিযোগ অস্বীকার করেছেন 33 বছর বয়সী কুইন্সি। তবে নেদারল্যান্ডসের আদালতে দোষী প্রমাণ হলে 7.5 বছর জেল হতে পারে কুইন্সির, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে নিঃসন্দেহে কালো দিন।
আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেয়ার পর সংবাদ শিরোনাম থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন ডি মারিয়া, কিন্তু নীরবে নিজের কাজটা ঠিকই করে চলেছেন তিনি। কেরিয়ারের গোধূলি লগ্নে এসেও গোল ও অ্যাসিস্ট করে বেনফিকাকে ম্যাচের পর ম্যাচ জিতিয়ে চলেছেন এই বিশ্বকাপ জয়ী তারকা। ফিফা ক্লাব বিশ্বকাপে শুক্রবার রাতে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির বিপক্ষে 6-0 গোলের জয় পেয়েছে বেনফিকা। এই ম্যাচেও জোড়া গোল করেছেন ডি মারিয়া। ক্লাব বিশ্বকাপের পর বেনফিকা ছাড়তে যাওয়া আর্জেন্টাইন এই তারকার গোল সংখ্যা এখনো পর্যন্ত 2 ম্যাচে 3। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীগ ছক্কা। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে হতাশ করেছিলেন ঋষভ পান্ত। 13 ম্যাচে মাত্র একটা হাফ সেঞ্চুরি ছিল তার। এমনকি তার দল লখনৌ সুপার জায়ান্টকে প্লে অফেও তুলতে পারেননি। কিন্তু ইংল্যান্ড সিরিজের সহ অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে ব্যাটিংয়ে প্রথম দিন থেকেই যেন অনেক সাবধানী পান, অনেক বেশি পরিণত। আগ্রাসী ক্রিকেটীয় ভঙ্গিতে ঝড় না তুলে বরং অনেক বেশি দায়িত্বশীল হয়ে অপেক্ষা করেছিলেন ভালো খেলার। তারই ফলস্বরূপ লিডসে তৃতীয় ভারতীয় হিসেবে 100 রানের গন্ডি টপকালেন ঋষভ পান্ত। 146 বলে 100 রানের সৌজন্যে বেশ কিছু দর্শনীয় শটও উপহার দিলেন দর্শককে। একমাত্র উইকেট রক্ষক হিসেবে ইংল্যান্ডের মাটিতে 3টি টেস্ট সেঞ্চুরি করার পাশাপাশি নিজের 7ম টেস্ট সেঞ্চুরি করে ফেললেন ঋষভ পান্ত। একসময় যার ব্যাটিং থেকে স্টুপিড বলেছিলেন, এখন তার ব্যাটিংয়েরই ভূয়সী প্রশংসা করলেন সুনীল গাভাস্কার। অস্ট্রেলিয়ার ঋষভ পন্থের অবিবেচক শট দেখে স্টুপিড বলেছিলেন সানি। আর শুক্রবার লিডসে পন্থের ব্যাটিং দেখে বললেন বিবেচকের মতো মেপে ব্যাটিং করার অ্যাপ্রোচ। শুরুতে সময় নিয়েছে, তারপর বোলাররা ক্লান্ত হয়ে পড়লে আক্রমণ সানিয়েছে। এভাবেই পন্থের ভারসাম্যময় ব্যাটিংয়ের প্রশংসা করলেন সানি গাভাস্কার। অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে ভারতকে চালকের আসনে বসিয়েছেন শুভমান গিল, কিন্তু তারপরেও শাস্তির মুখে পড়তে পারেন তিনি। শোনা যাচ্ছে টেস্টে আইসিসির পোশাক বিধি লঙ্ঘন করেছেন গিল। টেস্টে রং বেরঙের মোজা ব্যবহার করা যায় না, কেবলমাত্র সাদা বা ক্রিম কালারের মোজাই পরতে হয় ক্রিকেটারদের। 2023 সালের মে মাসে এই নিয়ম কার্যকর করে আইসিসি, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমান গিল খেলেছেন কালো রঙের মোজা পরে, যা নিয়ম বিরুদ্ধ। তাই দোষী প্রমাণিত হলে তার ম্যাচ ফির 20% জরিমানা হতে পারে। যদিও ম্যাচ রেফারি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। শুক্রবার হেডিংলিতে যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিতে উচ্ছ্বসিত দলের কোচ থেকে প্রাক্তন ক্রিকেটাররাও। সাংবাদিক সম্মেলনে জয়সওয়াল জানিয়েছেন, ড্রেসিং রুমে তাকে কোচ গৌতম গম্ভীর জিজ্ঞাসা করেছিলেন লেগ সাইডে রান এত কম হলো কেন। জয়সওয়ালের জবাব, পরের বার ব্যাট করতে নেমে মনে রাখবো সেটা। ইংল্যান্ডের বিরুদ্ধে অসামান্য রেকর্ড করে ফেললেন তরুণ যশস্বী জয়সওয়াল। তিনি একমাত্র ব্যাটসম্যান যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে 90-এর ওপরে ব্যাটিং গড়ের নজির গড়েছেন। এমনকি টপকে গিয়েছেন স্যার ডন ব্র্যাডম্যানকেও। ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত 500 রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে জয়সওয়ালের ব্যাটিং গড় সবার চেয়ে ভালো, ব্যাটম্যানের চেয়েও ভালো। জয়সওয়াল 10 ইনিংসে করেছেন 813 রান, গড় 90.33। ব্যাটম্যান 63 ইনিংসে করেছেন 5028 রান, তার গড় 89.78। হেডিংলিতে শুক্রবার যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের সেঞ্চুরিতে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। তাদের কথায় উঠে এলো 2002-এর স্মৃতি। সচিন বলেছেন, 2002-এ হেডিংলিতে আমি, সৌরভ এবং রাহুল সেঞ্চুরি করেছিলাম। এবার তৃতীয় সেঞ্চুরিটা কে করবে? সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী, 4টে সেঞ্চুরি হবে এই উইকেটে। হেডিংলে টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য বেন স্টোকসের তীব্র সমালোচনা করলেন মাইকেল ভন। জানিয়েছেন, এমন সিদ্ধান্তে তিনি অবাক। যখন রোদ রয়েছে, শুকনো আবহাওয়া, তখন তুমি ব্যাটিং করবে, এটাই স্বাভাবিক। সেই মুহূর্তের পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নিতে হবে। আগে লিডসে কি সিদ্ধান্ত নিয়েছো সেটা ভেবে নয়। এভাবেই নিজের মত ব্যাখ্যা করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। শুক্রবার স্টোকসের সিদ্ধান্তে প্রথমে ব্যাট করার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে ভারতীয় দল। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। ভারতীয় মহিলা তীরন্দাজি টিমের গুরুদায়িত্ব পেলেন অলিম্পিয়ান রাহুল বন্দ্যোপাধ্যায়। এতদিন পূর্ণিমা মাহাতো ছিলেন এই দায়িত্বে। এবার দীপিকা কুমারী, অঙ্কিতা ভাগবতের কোচ হলেন রাহুল। জাতীয় দলের দায়িত্ব বড় ব্যাপার। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে একটা প্রত্যাশা রয়েছে, যেহেতু এবার কোরিয়াতে হবে। সব মিলিয়ে যে কারণে একটা গুরু দায়িত্ব। তিনি বলেছেন, আমাদের টিম খুব ভালো, দীপিকা, অঙ্কিতা আছে, একটি 15 বছরের মেয়ে রয়েছে মহারাষ্ট্রের, খুব ভালো পারফর্ম করে দলের সুযোগ পেয়েছে। একদিকে অভিজ্ঞতা এবং একদিকে তারুণ্য, দুই রয়েছে। তাই আশাবাদী যে আমাদের ভালো পারফরমেন্স হবে। গত মাসেই দোহা ডায়মন্ড লিগে প্রথমবার 90 মিটারের গন্ডি পেরিয়েছিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া, কিন্তু সেবার সেরা শিরোপা অধরাই থেকে যায়। অবশেষে চলতি বছরে সেই স্থান দখল করলেন নীরজ চোপড়া। প্যারিস ডায়মন্ড লিগে সেরা শিরোপা জিতে নিলেন ভারতের এই তারকা জ্যাভলার। তিনি জ্যাভলিন ছোড়েন
88.16 মিটার। লাইভ ফিড র্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে টপকে গেলেন আরও এক ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। 19 বছর বয়সী এই দাবাড়ু 2777.2 পয়েন্ট নিয়ে বিশ্ব ক্রমতালিকায় 5 নম্বরে উঠে এলেন। অন্যদিকে 2776.6 পয়েন্ট নিয়ে 6 নম্বরে নেমে গেলেন ডি গুকেশ। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি আমার অগাধ শ্রদ্ধা এবং মুগ্ধতা রয়েছে, বিশেষত সর্বোচ্চ পর্যায়ে ও এখনও যেভাবে খেলে চলেছে। কিন্তু আমরা একসঙ্গে খুব বেশি সময় কাটাইনি, ফলে একে বন্ধুত্ব বলা যাবে না। আমার মনে হয় ইংল্যান্ডের বোলাররা প্ল্যান কাজে লাগাতে পারেনি, ওরা ঠিকঠাক বল করতে পারেনি। তবে তার মানে এই নয় যে এদিন সকালেও তারা ম্যাচের মোড় ঘোরাতে পারবে না, বোলারদের স্ট্র্যাটেজিতে ভুল ছিল। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।